দেখুন, শিবির বদল করে এদিকে এলে আমাকে ভালো চাল বাসমতি দেবে, বাবা লাল বাবা রাইস দেবে, এরকম তো আমি আসেনি। হ্যাঁ, তুমি তাই বাল ছেঁড়া গোবিন্দ, তুমি তাহলে শিবিরটা বদল করলে কেন? বলছি মদন দা, একটুখানি নিজেকে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখো তো, যে এতদিন যেই মানুষটা তোমার চুরি চামারি সব কিছু সাথ দিল, সেই মানুষটাকে ছেড়ে যেতে কেমন লাগছে? তুমি কিসের জন্য গেছো? তোমাকে তো অভিষেক কিছু বলেনি। তুমি তো তোমার এমএলএ পদটাই নিয়ে ধরে রেখেছিলে। রোজভ্যালি থেকে চুরি করলে, তোমায় মমতা ব্যানার্জি বাঁচালো, তারপরেও তুমি লাল বাবা রাইসের লোভে নয়, তুমি কাঁকড়ের লোভে গেছো। তাহলে ছোট লোকই যত আছে সব কিছু কিন্তু তোমার ভেতরেই আছে। আর আমি এখানে আমাকে রাতারাতি একটা মন্ত্রিত্ব দিয়ে দেবে এসবের জন্য আসেনি। তুমি একজন এমন প্রকৃতির লোক, তোমায় মন্ত্রিত্ব কেন, সোনাগাছি দালালের চাকরিও কেউ দেবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তোমায় হাড়ে হাড়ে চেনে। তোমার বিলাসিতা, তোমার এই যে জীবনযাপন সব কিছু কিন্তু মানুষের টাকা চুরি করে, এটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে আর বোঝে। তাই তোমায় বোঝাতে হবে না যে তুমি মানে বাসমতি রাইস পছন্দ করো নাকি ওই শুকনো আমন ধানের চাল সেটা পছন্দ করো। মাদারের বাচ্চা। আজকে আমরা ঢপবাজ চিটিংবাজ মদন মিত্রকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। কারণ ঈশ্বরের কৃপায় যা যা পাওয়ার একটা মানুষের আমি পেয়েছি, আই এম হ্যাপি। হ্যাঁ, বলছি মদন দা, একটুখানি মিথ্যে কথাটা বেশি হয়ে যাচ্ছে না? ঈশ্বরের কৃপায় নয়, বলো গৌতম কুণ্ডুর কৃপায় আমি অনেক কিছু পেয়েছি, জীবনে অনেক কিছু করেছি, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু কিন্তু গৌতম কুণ্ডুর টাকাই করে নিয়েছি। গৌতম কুণ্ডুর বাপের টাকা নয়, সাধারণ গরিব মানুষের টাকা, যারা 2 টাকা বেশি রিটার্নের আশায় জমা করেছিল রোজভ্যালিতে, সেখান থেকে মদন মিত্রবাবু নিজের পাওয়ার দেখিয়ে টাকাগুলো নিয়ে আত্মসাৎ করেছেন। 2-3 দিন অন্তর বিদেশ ভ্রমণ, এগুলো এনার এটা রক্তে আছে। আর ইনি একটু দেখাতে ভালোবাসেন, শো অফ করতে ভালোবাসেন। মিউজিক ভিডিও, অ্যালবাম, বুড়ো বয়সী ভীমরতি সব কিছু এনার মধ্যে আছে। কিন্তু আই এম ভেরি আনহ্যাপি যখন আমি দেখি যে মানুষগুলো আমার বিশ্বাস করে জিতিয়েছিল তাদের কাজ করতে পারছি না আমি। আচ্ছা, গত 15 বছর ধরে তাহলে মোরদারের বাল পড়াচ্ছিলে এরকম করে এরকম করে? মানে তোমার মতো ঢপবাজি, তোমার জন্য একটা আলাদা করে জেল তৈরি করতে হবে, কারণ সেখানটায় সব নামি দামি কোম্পানির সোফা বেড এসব রাখতে হবে। তারপর মানুষজন তোমায় জিতিয়েছে, তুমি কাজ করতে পারছো না, তো তুমি সেকেন্ড টাইম কি গান মারাতে দাঁড়িয়েছিলে? আমাকে এটার উত্তর দাও তো। তুমি এত ভালো মানুষ, তোমার মনে কোনো পাপ নেই, তাহলে তুমি ভোটে আবার দাঁড়িয়েছিলে কেন সেকেন্ড টাইম? বলতে পারবে না, গাঁড় ফেটে যাবে, সেটা আমরা জানি। আর তোমার এই চিটিংবাজি, সেটা একদিন না একদিন মানুষের সামনে আসবে। বাপ কোনো বাপকেও ছাড়ে না, জেল তৃণমূলের নেতাদেরকে যেতেই হবে, এই শিবির হোক বা ওই শিবির, যেতেই হবে। আমার এলাকায় প্রবলেম হচ্ছে, সরকার আমায় ডেকে জিজ্ঞেস করুক কি প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, কারা প্রবলেম হচ্ছে, এবং সেই প্রবলেম যাতে মিটে যায় তার জন্য আমি সর্বোচ্চ পদের কাছে একজন বিধায়ক হিসেবে, ডোন্ট ফরগেট। আচ্ছা, এতদিন ধরে তাহলে 15 বছর ধরে শাসন করেছো তুমি, তোমার দিদি সবাই মিলে, তোমরা এতদিন পর্যন্ত প্রবলেম সলভ করতে পারোনি। এই সরকার তোমায় ডেকে জিজ্ঞাসা করবে, বলছি তুমি কোন বালছেড়া গোবিন্দ? তোমার এলাকার যেসব মানুষেরা ভোট দিয়েছে তারা তোমাকে জিজ্ঞাসা করবে কেন হয়নি, কেন হয়নি তারা তোমাকে জিজ্ঞাসা করবে। সরকারের কোনো দায় পড়েনি, কারণ ওই এলাকার মানুষ একটা মাতাল, একটা ছিনতাইবাজ, একটা চশমখোর লোককে ভোট দিয়েছে। সেই প্রবলেমগুলো কামারহাটির মানুষের প্রাপ্য ছিল, তাই তারা হয়েছে আর পাবেও পরে, কারণ তারা একটা মাতাল লোককে জিতিয়েছে। ভাই, কে উন্নয়ন করে দেবে? समझ रहे हो ना? অনুতপ্ত মানে খুবই অনুতপ্ত, দুঃখিত এই কারণে যে আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে কি রেখে গেলাম, পরবর্তী প্রজন্মকে আমি কি উত্তর। হ্যাঁ, একটা মাতাল, একটা চরিত্রহীন, একটা লম্পট লোককে পরবর্তী প্রজন্ম প্রশ্ন করবে কেন যে তুমি উত্তর দেবে? সেটাই বুঝতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি সকালবেলা একটু বেশি নেশা করে ফেলেছো? সকালবেলা কি একটু বেশি নেশা হয়ে গেছে? তোমার পরবর্তী প্রজন্মকে বলো পেছনে না একটা রকেট বোম লাগিয়ে দিয়ে উপরে চাঁদে চলে যেতে। কি করলাম হতশ্রী পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তোদের দল তৃণমূল আর তোদের দলের বিধায়করা, তারা যতক্ষণ থাকবে হতশ্রী পশ্চিমবঙ্গই হবে, ভালো কিছু হবে না। চাকরি নেই, হাজার হাজার কারখানা বন্ধ, তো সেখানে
আমি উন্নয়নের সেটাই বলছি যে গত 15 বছর ধরে মদন মিত্র একাই কিন্তু কারখানাগুলো চালিয়ে রেখেছিল। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লাস্ট 5 বছরে তিনি কলকারখানাগুলো চালাতে পারেননি, তাই মদন মিত্রের মনে একটুখানি বেশি কষ্ট হচ্ছে। তিনি বলছেন যে কেন কেন কলকারখানা বন্ধ, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী, আরে বেকার যুবক যুবতীরা তারা এতদিন পর্যন্ত তাদেরকে নিয়ে ভাবার মতো কেউ ছিল না, আজকে মাতাল মদনা এসেছে, গাঁজা ফাঁজা টেনে এসেছে দিয়ে ভাবছে। এরা হচ্ছে প্রতিষ্ঠিত চোর আর প্রতিষ্ঠিত চিটিংবাজ আর রেজিস্টার্ড মাতাল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের অনেক রকম গুণাগুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে এটা। আপনাদের আমি বারবার বোঝাবার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম ব্যক্তিগতভাবে। আজও যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সামনে এসে দাঁড়ান, আমি সঙ্গে সঙ্গে উঠে আমার চেয়ারটা পরিষ্কার করে তার জন্য বসার ব্যবস্থা করবো। বলছি মদন কাকু, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে আমার চটিটা আর একটু চেটে দিই না, অনেক তো নোংরা হয়ে গেছে, বলছি এতদিন তো তার চটিতে কাদা ধুলে রাখতে কাউকে দেখতেও হয়নি না কেউ, তাই বর্তমানে চাঁটার মতো কেউ নেই, যদি চেটে দিতে বলে সেটাও চেটে দেবে, মানে চেয়ার পরিষ্কার করার বদলে যদি চটি চাঁটতে বলে সেটাও নিশ্চয়ই চেটে দিয়ে। বাহ কাকু, পৃথিবীতে অনেক প্রভুভক্ত কুকুর দেখেছি, কিন্তু এমন কুকুর দেখিনি যে মালিকের ঘরে খেয়ে অন্য লোকের বাড়ি পাহারা দিতে যায়। ওটা হচ্ছে তুমি কাকা, তুমি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার গুণেঘর।